তো হ্যালো এভরিওয়ান, মাধ্যমিক 2026-এর প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেছি ভৌতবিজ্ঞানের সলিউশন করার জন্য। কোয়েশ্চেন একটু আগেই হাতে পেলাম, আর কোয়েশ্চেন মোটামুটি যা দেখেছি সোজা এসছে সব। সব কোয়েশ্চেন এখনো পড়া হয়নি, তো চলো সলিউশন করে দেখা যাক। সবার প্রথম প্রশ্ন তোমাদেরকে বলছিল, নিচের কোন গ্যাসটি আমাদের ওজোন স্তরে ক্ষয় করতে সহায়তা করে না? আচ্ছা, ক্ষয় করতে সাহায্য করে কারা? NOx আর CFC। আমি বারবার করে বলেছিলাম যে এই পার্ট থেকে একটা কোয়েশ্চেন আসবে। তাহলে CFC আমাদের ক্ষয় করে, NO2 ক্ষয় করে, NO ক্ষয় করে, কিন্তু CO2 করে না। অর্থাৎ আমাকে না বলেছে, তাহলে কি এটা হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশন সি। আচ্ছা, তারপরের উত্তর কি? তারপরে আমাকে বলছে এসটিপিতে 11.2 লিটার, অর্থাৎ কি গ্যাসের আয়তন দিয়েছে, তাহলে কি 11.2 লিটার। আচ্ছা, তারপর বলছে NH3 গ্যাসের ভর। এবার আমি ভর মানে কি ডাব্লু জিজ্ঞাসা করছে, আর আমি বলেছিলাম ভর মানেই আণবিক ভর বার করে নিতে। তাহলে এম এম আণবিক ভর বার করতে গেলে কি করতে হবে? অ্যামোনিয়া। তো তাহলে NH3 মানে কত? NH3 মানে 14 আর 3, তার মানে 17। তাহলে আমি কি করব, আমার এমটা আমার 17। তাহলে আমি এখন কি ফর্মুলা লাগাবো? আমি এন এর ফর্মুলা লাগাবো, যেটা কি W/M। আবার এনেরই একটা ফর্মুলা হচ্ছে আমাদের ভি গ্যাস ডিভাইডেড বাই 22.4। এবার মানগুলো শুধু বসাবো। তাহলে ডাব্লু কত? ডাব্লু হচ্ছে আমাকে বার করতে হবে। এম কত? এম হচ্ছে আমার 17। ভি গ্যাস কত? ভি গ্যাস আমাকে বলেছে 11.2। আর এখানে কত? এখানে বলেছে 22.4। তাহলে এটা দিয়ে এটাকে কাটলে কত আসছে? হাফ। 2 দিয়ে যদি 17কে কাটি তাহলে কত আসছে? 8.5। অর্থাৎ ডাব্লুর মান কত? 8.5। তাহলে উত্তর কোনটা হবে? অপশন বি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে যে, নেক্সট কোয়েশ্চেন আমাকে বলছে নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী 5 মোল CH4 তৈরি সম্পূর্ণ দহন করতে এসটিপিতে কত আয়তন O2 লাগবে? আচ্ছা, সমীকরণটা কি দিয়েছে? CH4 2O2, বিক্রিয়া ব্যালেন্স করে দিয়েছে, ব্যালেন্স করার দরকার নেই। তার মানে আমি জানি যে 1 মোল CH4 এর সাথে যদি আমাকে বিক্রিয়া করাতে হয়, তাহলে আমার লাগবে কত? তাহলে আমার লাগবে 2 মোল অক্সিজেন। তাহলে আমাকে বলছে 5 মোল CH4, তাহলে আমার যদি 5 মোল CH4 এর সাথে বিক্রিয়া করাতে হতো, তাহলে লাগবে কত? 2 × 5 মোল অক্সিজেন। তার মানে আমার লাগবে কত? তাহলে আমার লাগবে 10 মোল অক্সিজেন। এবার 10 মোল, মোল থেকে যদি আমাকে কি বলেছে কত আয়তন, আয়তনে যেতে গেলে কি করতে হয়? এসটিপিতে 22.4 লিটার দিয়ে গুণ করতে হয় গ্যাসের জন্য। তাহলে 22.4-কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 224 লিটার অক্সিজেন। তাহলে অ্যান্সারটা কত হবে? অপশন এ। তারপরের প্রশ্ন, এটা তো বলেইছিলাম যে আসবেই আসবে, চ্যানেলে শর্টস দেওয়া ছিল। কি আমাদের? ওয়াট পার মিটার পার কেলভিন। তাহলে কি হবে এটা? ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। আচ্ছা, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন বলছে মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান। আচ্ছা, দূরবিন্দুর অবস্থান 25 সেন্টিমিটার। দূরবিন্দু তো হবে না, 100 হবে না, 0 হবে না, তাহলে কি হবে? অসীম দূরত্ব। দূরবিন্দু বলেছে তো, তাহলে কি করবো? আমি অসীম দূরত্বে করে দেবো, ঠিক আছে। আচ্ছা, অনেকেই কিন্তু 25 সেন্টিমিটার দূরত্বে করে দেবে, কিন্তু ওটা কিন্তু আমাদের 25 সেন্টিমিটার ছিল স্বাভাবিক দূরত্ব, ঠিক আছে। মানে আমাদের উপযোজন ক্ষমতায় কোনো চাপ পড়বে না, একদম কমফোর্টেবলি দেখবো। সেটা হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার দূরত্ব, ঠিক আছে। অসীম দূরত্ব কেন বলছি? কারণ দূর থেকে যখন বলছি দূরবিন্দু বলছি, তো তাহলে কি আমি আমার অসীম বলবো। আচ্ছা, তারপরের প্রশ্ন কি বলছে? তারপরের প্রশ্ন বলছে যখন কোনো আলোকরশ্মি কাচের ফলকে বা স্ল্যাবে উল্লম্বভাবে আপতিত হয়, উল্লম্বভাবে আপতিত হলে কি করে? সেই দিকেই চলে যাবে। তাহলে চ্যুতিকোণের মান কত হবে? তাহলে কিন্তু হবে আমার 0 ডিগ্রি, সরি সেলসিয়াস কেন লিখছি, তাহলে কি হবে? 0 ডিগ্রি। তাহলে অপশন এ হবে, ঠিক আছে। কেন? কারণ আমার লম্বভাবে যখনই আপতিত হয় আলোকরশ্মি, তখন কি সে দিক পরিবর্তন করে না? তো না করলে চ্যুতিকোণ হবে কি করে? চ্যুতিকোণ তো এটাই যে নিজের যেদিকে যাচ্ছে সেই দিক থেকে কতটা ডেভিয়েট হয়ে গেল, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, তাই তো। আচ্ছা, তারপরের প্রশ্ন কি? এটা তো মুখস্থ বিদ্যার অঙ্ক, যখন তোমরা ক্লাস 12-এ উঠবে তখনও এটা ইম্পর্টেন্ট থাকবে। তাহলে কিউ ইজ ইকুয়াল টু এন ই, বলেছে কত সংখ্যক ইলেকট্রন, তার মানে এন জিজ্ঞাসা করছে। আর কিউ বলে দিয়েছে কত? কিউ বলে দিয়েছে 1 কুলম্ব। তাহলে আমি কি বলবো? এখানে 1, এন আমাকে বার করতে হবে, আর ই মানে কি? ই মানে ইলেকট্রনের আধান। তাহলে কত হবে? 1.6 গুণ 10⁻−19, তাই তো। তাহলে এন এর মান কত হবে? 1/1.6 গুণ 10⁻−19। তাহলে আমি যদি এটাকে 10/1.6 করি আর এদিকে 10⁻18 রাখি, তাহলে এটা করলে আসে 6.25 ইন্টু 10⁻18। এটা একদম মুখস্থ রাখতে হয় অ্যান্সারটা। তাহলে কোনটা হবে? তাহলে অপশন সি হবে, ঠিক আছে। মানে ক্যালকুলেশন মুখস্থ রাখতে হয়, তাহলে কি সুবিধা হয় আর কি। আচ্ছা, তারপর বলছে কি? তারপরের প্রশ্ন, তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পায়। আচ্ছা, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, টেম্পারেচার রাইজ করছে, কিন্তু আমাদের রেজিস্ট্যান্স ফল করছে। তার মানে কি? তার মানে আমার সেমিকন্ডাক্টর চাইছে, তাই তো। তার মানে কি আমাকে দেখতে হবে অর্ধপরিবাহীকে। তামা না, এটা তো ধাতু। নাইক্রোমও হবে না, কাচও হবে না, তাহলে কি সিলিকন হবে আমার অর্ধপরিবাহী, ঠিক আছে। আমি কিন্তু সাথে সাথেই কোশ্চেন সলভ করছি, কিন্তু কোশ্চেনগুলো ভাবার অ্যাপ্রোচ বুঝতে পারছি যে কি করে ভাবতে হয়। আচ্ছা, তারপরে বলছে একটি ইলেকট্রনের ভর হচ্ছে এম। আচ্ছা, ইলেকট্রনের ভর আমাকে বলে দিয়েছে এম। বলছে বিটা কণার ভর কত? তাহলে আমরা তো জানি বিটা কণা মানে ইলেকট্রনের স্রোত, তাহলে এর ভরও কত হবে? এমই হবে। তাহলে কি অপশন এ। বেশিরভাগ অপশন কিন্তু মনে হচ্ছে এ আসছে। আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে মৌলের পারমাণবিক সংখ্যা 19। আচ্ছা, পারমাণবিক সংখ্যা 19 কার হয়? আমাদের পটাশিয়ামের হয়। কি? আমরা জানি যে আমাদের প্রথম যে গ্রুপটা থাকে, হায় লি না কার রব সে ফারিয়ার, এইটা ছিল আমাদের কি
প্রথম শ্রেণী। তাহলে এখানে থাকে আমাদের কে? তাহলে কি হবে? অপশন 1, যাদেরকে আমি কি বলি, হাইড্রোজেন বাদ দিয়ে বাদ বাকিদেরকে আমরা বলতাম ক্ষার ধাতু। তাহলে এটাও জিজ্ঞাসা করতে পারতো যে এটা কি। আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে আমাদের 11 দাগের প্রশ্ন। 11 দাগের প্রশ্ন বলছে অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? আমাদের সিএও ব্যবহার হয়, যাকে আমরা কুইক লাইম বলে থাকি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। কোয়েশ্চেন কিন্তু খুবই সোজা এসছে, ঠিক আছে? আমি বাকি প্রশ্নগুলো মোটামুটি দেখেছিলাম, বড় কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু সব সোজা ছিল, অঙ্কগুলো কিন্তু সোজা এসছে। অন্যান্য বছরের তুলনায় এবারের পেপার তুলনামূলক অনেকটাই মানে আমাদের কি সোজা এসছে। আচ্ছা, তারপরের প্রশ্ন আমাকে কি বলছে? তারপরের প্রশ্ন বলছে নিচের কোনটি ডুরালুমিনে উপস্থিত থাকে না? তাহলে আমাকে দেখতে হবে যে কোনটা থাকে না। অ্যালুমিনিয়াম তো থাকে, তাহলে এটা হবে না। জিঙ্ক থাকে না, তাহলে কি হবে? অপশন বি হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন আমাকে বলছে যে আমাদের কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করছি। কপার সালফেট CuSO4, তার মধ্যে আমি জলীয় অ্যামোনিয়া যোগ করছি। আচ্ছা, বলছে দ্রবণের রং কি হবে? দ্রবণের রং কি হবে? তাহলে আমাদের গাঢ় নীল হবে, ঠিক আছে? গাঢ় নীল কেন হয়? কারণ আমরা যখন কপার সালফেট CuSO4 এর সাথে আমার কি অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়া যোগ করছি, তাহলে সেটা কি তৈরি করে? সেটা আমাদের কিউপ্রি অ্যামোনিয়াম সালফেট বা আমাদের যে টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট ছিল তার একটা জটিল লবণ তৈরি করে। তাহলে ওইটা কি হয়? তখন আমাদের গাঢ় নীল রং ধারণ করে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এই রং থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসবে, সবাই জানতো, এবারও এসছে, আগামী বছরগুলোতেও আসবে, ঠিক আছে? ইন কেস কেউ যদি পরের বছরে দেখে থাকো তার জন্য আমি এটা বললাম। আচ্ছা, তারপর কি? তারপর বলছি যে নিচের কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? আচ্ছা, তড়িৎ পরিবহন, চিনির জলীয় দ্রবণ, চিনি তো আমাদের সমযোজী যৌগ, হবে না। বিশুদ্ধ জল বলেছে, অ্যাসিড মিশ্রিত বলেনি, তাহলে এটাও হবে না। তরল হাইড্রোজেন ক্লোরাইড মানে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, না এটাও হবে না। আচ্ছা, তারপর কি বলছে? অ্যাসিটিক অ্যাসিড, হ্যাঁ এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এটা কি? এটা আমাদের মৃদু ইলেকট্রোলাইট বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাহলে এইটা হয়ে যাবে অপশন ডি, ঠিক আছে? কম দেবে, মৃদু তো, কিন্তু হবে। আবার কি বলছে? মিথেন অণুতে HCH বন্ধন কোণের মান কত? এ তো সবার জানা কোশ্চেন, কি এটা আমাদের বারবার সবসময় পরীক্ষায় আসতো। আমাদের যে মিথেন তার স্ট্রাকচারের মধ্যে অ্যাঙ্গেলটা কত হয়? 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে? আর আমাদের হাইব্রিডাইজেশন কি হয়? sp3 হাইব্রিডাইজেশন। আচ্ছা, যদিও হাইব্রিডাইজেশন তোমাদের নেই। তারপরের প্রশ্ন কি দেখা যাক। তারপরের প্রশ্ন বলছে বায়োগ্যাসের মূল উপাদান কি? তো বায়োগ্যাস বলুক গোবর গ্যাস বলুক, আমাদের উত্তরটা কি হয়? আমাদের উত্তরটা কিন্তু হয় তাহলে আমাদের মিথেন বা CH4। তারপরের প্রশ্ন কি বলছে? তারপরের প্রশ্ন বলছে আমাদের শ্বাসক্রিয়ার সঙ্গে জড়িত এমন একটা গ্যাসের নাম লেখো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন হয়। তো বিশ্ব উষ্ণায়ন কখন হয়? যখন আমাদের গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়ে, যার মধ্যে কি আমাদের CO2 মেজর। আর আমাকে বলেছে শ্বাসক্রিয়ার সাথে জড়িত, তাহলে কি শ্বাসক্রিয়ার সাথে আমাদের অক্সিজেন আর CO2 জড়িত, ঠিক আছে? তার মধ্যে অক্সিজেন তো হবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে প্রশ্ন কি? প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য 50 কিলোজুল পার গ্রাম। আচ্ছা, 50, আমি সবসময় বলেছিলাম কিলোজুল পার গ্রাম। এর অর্থ কি? যে 1 গ্রাম আমি প্রাকৃতিক গ্যাসকে সম্পূর্ণ দহন করলে 50 কিলোজুল তাপ আমি পাবো, ঠিক আছে? এটাই লিখতে হতো। আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে একই উষ্ণতা ও চাপে, তার মানে আমাদের টি আর পি এটা আমাদের কনস্ট্যান্ট, তার মানে অ্যাভোগাড্রো সূত্র। সম আয়তন, হ্যাঁ সকল গ্যাসের সমান সংখ্যক পরমাণু থাকবে, না পরমাণু হবে না। কি হতো? এটা আমি অণু লিখতে পারতাম বা আমি মোল সংখ্যা লিখতে পারতাম। যদি এই দুটো লিখতাম তাহলে সত্য হতো, কিন্তু পরমাণু বলেছে মানে মিথ্যা। পরমাণু একই হতেও পারে নাও হতে পারে, ডিপেন্ড করছে তার অ্যাটমিসিটি কত, ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন বলছে আদর্শ গ্যাস ধ্রুবকের SI একক লেখো। আদর্শ গ্যাস ধ্রুবকের SI একক খুব পাতি প্রশ্ন, কি জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে? আর ভ্যালুটা কত হয়? 8.31, তাহলে 8.31 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে? আচ্ছা, তারপর কি জিজ্ঞাসা করছে? তারপর জিজ্ঞাসা করছে যে আমার কোন তরলের প্রকৃত প্রসারণ ওই তরলটা যে পাত্রে রাখা হয়েছে তার প্রসারণের উপর নির্ভর করে কি করে না? প্রকৃত বলেছে তো, প্রকৃত কি? তরলের প্রকৃত মানে তরলের উপর ডিপেন্ড করছে, পাত্রের উপর কি ডিপেন্ড করছে না। তাহলে কি হবে? এটা আমাদের কিন্তু মিথ্যা হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছে? কোন, এটা কোনো হবে, হ্যাঁ, কোনো পরিবাহীর বেধ, তাই তো হবে মনে হচ্ছে, হ্যাঁ কোনো পরিবাহীর বেধ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে, তার মানে আমার ডি অপরিবর্তিত আছে, এ অপরিবর্তিত আছে, তাহলে এই দুটো কনস্ট্যান্ট। ওই পরিবাহীর তাপীয় রোধ মানে RH এবং তাপীয় পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি? খুবই ইজি কোশ্চেন। তাপ যে পরিবাহিতা সেটা কি হয় সবসময়, সে তাপ হোক আর তড়িৎ হোক তার রোধের অপোজিট হয়, তাহলে কি আমাদের তাপ রোধের অন্যন্যক হবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক, যে তাপীয় পরিবাহিতা ইজ ইকুয়াল টু তাপীয় রোধ, ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন বলছে কোন বর্ণের আলোর বিক্ষেপণ সর্বনিম্ন বলেছে। সর্বনিম্ন মানে যে কালি দিয়ে আমি লিখছি লাল, ঠিক আছে? আচ্ছা, তারপর কি? তারপর আমাকে বলছে একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও। প্রাকৃতিক বর্ণালী কি হবে? প্রাকৃতিক বর্ণালী কি আমাদের রংধনু বা রামধনু, ঠিক আছে? আচ্ছা, তারপর কি? তারপর বলছে এমন একটা যন্ত্রের নাম বলতে যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি হয়, মানে আমি তড়িৎ দেব যান্ত্রিক শক্তি হয়ে যায়, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের মোটর। তাহলে আমি কি বলবো? এটা আমি বলবো আমাদের মোটর। কি লিখছি আমি? এটা কি? এটা আমাদের ইলেকট্রিক মোটর। তাহলে আমি বলবো যে আমাদের বৈদ্যুতিক মোটর, ঠিক আছে?
আচ্ছা, নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন আমাকে বলছে 1 কুলম্ব তড়িতাদানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত পরিমাণ কার্য করতে হবে? এটা তো দেখলেই আমরা বলতে পারবো যে 1 জুল। তবুও যদি কেউ ফর্মুলা জানতে চাও, V কি W ডিভাইডেড বাই Q ছিল। তাহলে আমি এখান থেকে W কি পাবো? V ইন্টু Q। তাহলে এখান থেকে V কত দিয়েছে? 1 ভোল্ট, আর Q কত দিয়েছে? 1 কুলম্ব। তাহলে আমার 1 গুণ 1 করলে কত হবে? 1, এবং W কি আমাদের ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডানের একক কি হবে আমাদের? জুল। তাহলে কি হবে আমাদের? 1 জুল। তাহলে উত্তরটা কত হতো? উত্তরটা হতো 1 জুল। তারপরের প্রশ্ন কি জিজ্ঞাসা করছে? ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণাটির নাম লেখো। ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণা কোনটা হয়? ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণা হয় আমাদের 4, 2 হিলিয়াম 2 প্লাস, অর্থাৎ কিন্তু আমাদের এটাকে কি বলি? এটাকে আমরা বলি আলফা কণা। তাহলে উত্তরটা কি লিখবো? আমাদের আলফা কণা। আচ্ছা, অথবার প্রশ্নটা কি বলছে? অথবার প্রশ্ন বলছে পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্য নেওয়া হয়? নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। তাহলে আমাকে বলতে হবে নিউক্লিয় বিভাজন। ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্ন কি দিয়েছে দেখি একটু। তারপর আমাদেরকে স্তম্ভ মিলন দিয়েছে। স্তম্ভ মিলন আমাকে বলছে কি? সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, বলেইছিলাম বারবার করে, কি এটা আমাদের ফ্লুরিন হবে, তাই তো? আর সর্বনিম্ন বললে সিজিয়াম হতো। রেড হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় কাকে? আমাদের লোহাকে। আচ্ছা, তারপর কি বলছে? যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা পরাগকে রোধ করে, Cl মাইনাস, তাহলে কি হবে? এখানে ক্লোরিন হবে। আর তাহলে লাস্টেরটা আমার কপার হয়ে যাবে, দেখবো না। আচ্ছা, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন বলছে নিচের যৌগগুলির মধ্যে কোনটি সমযোজী যৌগ আছে? সমযোজী বলেছে মানে কি? অধাতু অধাতু খুঁজতে হবে। পটাশিয়াম ধাতু হবে না। সোডিয়াম, আম থাকা মানেই ধাতু, তাহলে হবে না। কার্বন আর ক্লোরাইড মানে ক্লোরিন, তাহলে কার্বন ক্লোরিন, কারোর শেষে আম নেই, তার মানে দুটোই অধাতু, তাহলে এটা হয়ে যাবে। তাহলে কি হবে? আমার কার্বন টেট্রাক্লোরাইড, CCl4। তারপর কি বলছে? তারপর বলছে আমাদের গোল্ড প্লেটিং এর জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য ইলেকট্রোলাইটের নাম লিখতে বলছে। তাহলে কি হবে? পটাশিয়াম অরোসায়ানাইড, নাম লিখতে বলেছে, সংকেত না। তাহলে কি বলবো? পটাশিয়াম অরোসায়ানাইড। ঠিক আছে? আচ্ছা, আমি আর লিখে সময় নষ্ট করছি না, তোমাদের কালকে পরীক্ষা আছে। তারপর কি? তারপর বলছে কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় ওই দ্রবণে কিসের মাধ্যমে তড়িৎ পরিবহন ঘটে? আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে ইলেকট্রোলাইট, তাদের ক্ষেত্রে কি হয়? আমাদের আয়ন তড়িৎ পরিবহন করে। আর যখন আমাদের ধাতু হয় তখন কি করে? তখন কিন্তু আমাদের মুক্ত ইলেকট্রনরা আমাদের তড়িৎ পরিবহন করে। তারপরের প্রশ্ন কি বলছে? তারপরের প্রশ্ন বলছে তড়িৎ বিশ্লেষণে পরিবর্তী প্রবাহ ব্যবহার করা যায় না কেন? অর্থাৎ এসি কেন ব্যবহার করা যায় না? আমরা কিন্তু জানি যে আমাদের সমপ্রবাহ বার্তা, সরি, প্রবাহ সে বা আমাদের ডিসি ডাইরেক্ট কারেন্ট, সেখানে কিন্তু আমাদের যে তড়িৎ প্রবাহের দিকটা সেটা পরিবর্তন হয় না। কিন্তু এসি হলে কি হবে? এসি হলে যে এসি প্রবাহটা হবে তার প্রত্যেকটা মুহূর্তে যে তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন হবে, এটা হচ্ছে মূল কারণ কেন আমি তড়িৎ বিশ্লেষণে ব্যবহার করতে পারবো না। মানে কি হয়? যদি প্রতি মুহূর্তে আমার তড়িৎ প্রবাহের দিকটা পরিবর্তন হয়, তাহলে কি হয়? ক্যাথোড আর অ্যানোডে যে আয়নগুলো থাকে, সেই আয়নগুলো বিপরীত বিক্রিয়ার মাধ্যমে আবার দ্রবণে ফিরে আসে। এবার আসলে কি হবে? তাহলে কোনো স্থায়ী রাসায়নিক পরিবর্তনই ঘটবে না আমার। ঠিক আছে? তো এইটা হচ্ছে মূল কারণ। তা তোমাকে এখানে লিখতে হতো কি যে আমার পরিবর্তী প্রবাহ হলে কি বারবার দিক পরিবর্তন হয়। ঠিক আছে? কার দিক পরিবর্তন হয়? তড়িৎ প্রবাহের। তারপরের প্রশ্ন কি বলছে? তারপরের প্রশ্ন বলছে আমাদের লেড নাইট্রেটের সঙ্গে নাইট্রেটের জলীয় দ্রবণের সঙ্গে H2S চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপণ কি? আমাদের PbS হবে। তাহলে ঠিক আছে, লেড নাইট্রেট তো PbNO3, তাহলে কি হবে? আমাদের এখান থেকে এটা চলে যাবে। আচ্ছা, তারপরের প্রশ্ন কি বলছে? তারপর বলছে NH3CO2, ও NH3CO2 সাথে বিক্রিয়া করলে কি হয় আমাদের? আহ CONH2 হোল 2, এটা কি? এটা হচ্ছে আমাদের ইউরিয়া। তাহলে আমাদের ইউরিয়া তৈরি হবে, ব্যাস। আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে আমাদের দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় এটা তো বলেছিলাম। দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় কঠিন পদার্থ তৈরি হয়। তাহলে কি বলবো আমি? একটা বলবো আমাদের NH3, যেটা আমাদের গ্যাস, আর একটা বলবো আমাদের HCl, যেটা আমাদের গ্যাস। তাহলে তৈরি কি হবে? তৈরি হবে আমাদের NH4Cl। আমি যে আমার সাজেশন ভিডিও দিয়েছিলাম রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে, সেখানে কিন্তু এটা বলেছিলাম। আচ্ছা, সরি, এটা কি আমাদের গ্যাস হবে। ঠিক আছে? এটা কি লিখবো? এটা আমাদের সলিড হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হবে? আমাদের এই বিক্রিয়াটা আমাকে দেখাতে হতো। আচ্ছা, তারপরে কি বলছে? তারপর আমাকে বলছে নিচের জৈব যৌগটির IUPAC নাম লেখো। আচ্ছা, আগে খুঁজতে হবে কি? আগে খুঁজতে হবে যে এখানে কি কোনো ফাংশনাল গ্রুপ আছে। এই যে আমার একটা ফাংশনাল গ্রুপ কি? OH। OH মানে কি? আমাদের অল লিখবো, কারণ অ্যালকোহল। এবার আমি নাম্বারিং করবো, তাই এদিক দিয়ে করলেও যাবে, এদিক থেকে করলেও তাই হবে। তাহলে আমি এদিক থেকেই করি। তাহলে 1, 2, 3, তাহলে 3টে কার্বন আছে, তাহলে আমি কি লিখবো? মিথ ইথ প্রপ। তাহলে কি হবে? প্রপ। সিঙ্গেল বন্ড আছে মানে এন। তারপর 2 নম্বরে কি ঝুলছে? আমাদের অল ঝুলছে। এবার ই আর ও পরপর লেখা যায় না, তাহলে কি হয়ে গেল? প্রোপান টু অল। তাহলে আমি বাংলায় কি লিখবো? প্রোপান প্রোপান টু অল। আমি কিন্তু বারবার এই ধরনের কোশ্চেন করেছি যখন আমি আমার এবিটি এর টেস্ট পেপার সলিউশন করাচ্ছিলাম। তারপর কি বলছে? তারপর বলছে ইথ আনোয়িক অ্যাসিড। ইথ আনোয়িক অ্যাসিড তার মানে ইথ, তারপর আন মানে কি? এন ছিল, ইটা উঠে গেছে, আর ওইক অ্যাসিড। ঠিক আছে? তাহলে ওইক অ্যাসিডের মাঝখানে কিছু লেখা নেই মানে কি? 1 নম্বরেই আছে। আচ্ছা, ইথ মানে কি? ইথ মানে হচ্ছে আমাদের দুটো কার্বন, তাই তো? ইথ লেখা আছে মানে কি? আমার দুটো কার্বন। তাহলে আমি দুটো কার্বন বসিয়ে দেবো। এবার বলছে আমার 1 নম্বরেই ওইক অ্যাসিড রয়েছে, তার মানে কি? এটাই নিশ্চয়ই আমাদের কি ছিল? COOH ছিল।
ঠিক আছে? আর তাহলে COO যদি এখানে থাকে তাহলে এখানে কি করতে হবে? CH3 বসিয়ে দিতে হবে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সংকেত, তাহলে কি হচ্ছে CH3 COOH, যেটা কি আমাদের ভিনিগার বা আমাদের কি ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তারপর কি? তারপর আমাকে বলছে পিভিসি এর একটি ব্যবহার লেখো। পিভিসি এর ব্যবহার কি? পিভিসি আমরা কি করি? আমাদের তারের জন্য কোটিং হিসেবে ব্যবহার করি। তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো অন্তরক পদার্থ হিসেবে ব্যবহার করি। অন্তরক পদার্থ হিসেবে ব্যবহার করি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলোই ছিল তোমাদের ১ নম্বরের প্রশ্নগুলোর সব সলিউশন। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। যদি ভালো নাও হয় তাহলেও কোনো টেনশন করার দরকার নেই। এই পরীক্ষাটাই শেষ পরীক্ষা না। কালকে আরেকটা পরীক্ষা আছে। কালকের পরীক্ষার জন্য ফোকাস করো। আজকের পরীক্ষা নিয়ে মন খারাপ করবে না। কারণ যেটা হয়ে গেছে সেটা আর তুমি বদলাতে পারবে না। ঠিক আছে? চিন্তা করার কোনো কারণ নেই। পরীক্ষায় ঢেলে, ঢেলে নাম্বার দেয় আজকালকার এডুকেশন সিস্টেমে। তো নাম্বার সবাই পেয়ে যাবে। পাস ফেল নিয়েও কোনো চিন্তা করতে হবে না। শুধুমাত্র কালকে যে পরীক্ষাটা আছে এই পরীক্ষাটার দিকে মন দাও। যদি কারোর মনে হয়ে থাকে যে কালকে কি পড়বো সেটা আমার জানা নেই, তাহলে আমার চ্যানেলে একটা সাজেশন ভিডিও আমি আপলোড করেছিলাম, সেটার আমি লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। তবে আমি হাইলি রেকমেন্ড করবো যাদের অলরেডি কোনো রিসোর্সেস ফলো করা ছিল আমারটা বাদ দিয়ে, তারা কিন্তু সেই রিসোর্সটাই ফলো করো, কারণ শেষ দিনে নিজের রিসোর্সটা পরিবর্তন করাটা উচিত নয়। তাই যদি কারোর মনে হয় যে আমি দিশেহারা, কালকে কি পড়বো আমি বুঝতে পারছি না, তবে ওই ভিডিওটা দেখো, আর নাহলে ভিডিওটা দেখার দরকার নেই। আমি তোমাদেরকে এটুকুই রিকোয়েস্ট করবো যে কালকের পরীক্ষায় মন দাও আর কালকের পরীক্ষাটা ভালো করে দিয়ে আসো। ঠিক আছে? বেস্ট অফ লাক সবাইকে। কালকের ভিডিওর সলিউশন নিয়ে আবার হাজির হবো।